সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সপ্তম শ্রেণীর অধ্যায় 10 বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। সবাই বুঝতে পেরেছ যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞানেরই একটা অধ্যায় নম্বর হলো, আমি লিখছি, সবাই দেখো, সবাই শুনো, সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে। অধ্যায় হলো 10, অধ্যায় 10 সপ্তম শ্রেণী। তোমাদের যে ক্লাসটার আলোচনা করছি সেটা হলো সপ্তম শ্রেণী, অধ্যায় 10। আর অধ্যায়ের নামটা হলো বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা দেখা যায় এখানে। বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, অধ্যায়টা হলো বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আচ্ছা, তাই এই অধ্যায়টা পড়াতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে বিদ্যুৎ কি, তাই না? প্রথমে তোমাদের পাঠ দেখো, বইটার দিকে তাকাও। পাঠ 1 ও 2, পাঠ 1 ও 2-এ লেখা আছে, দেখো, যে আধান বা চার্জের উৎপত্তি। আধান বা চার্জের উৎপত্তি। আধান বা চার্জের উৎপত্তি, এটা আজকে আমরা আলোচনা করব। প্রথম আমাদের এই টপিক্সটাই তোমাদের আছে বইয়ে, দেখবা, আধান বা চার্জের উৎপত্তি। আধান বা চার্জের উৎপত্তি। তাহলে পার্ট 1-এ কি লেখা আছে দেখো তো, 1 ও 2, আধান বা চার্জের উৎপত্তি। তা প্রথমে বিদ্যুৎ কাকে বলে, বিদ্যুৎ কি, এটা সহজ কথায় আমরা যখন উত্তর করি যে বিদ্যুৎ কাকে বলে, বিদ্যুৎ বলতে কি বোঝায়, বিদ্যুৎ সম্পর্কে তোমার ধারণা কি। প্রথমে তুমি বিদ্যুৎ সম্পর্কে ধারণা পেতে হলে তোমাকে যে কাজটি, যেভাবে উত্তরটা করতে হবে একেবারে সহজভাবে, সেটি হলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। এইভাবে তুমি উত্তরটা করতে পারো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা আধানের প্রবাহটাকে তড়িৎ প্রবাহ বলে। এটা একটা বিদ্যুতের সংজ্ঞা তুমি লিখতে পারো। এখন যে প্রশ্নটা সেটা হলো যে আধান কি, আধান সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। সেটাই কিন্তু পার্ট 1 ও 2-এ লেখা বলা হয়েছে যে আধান বা চার্জের উৎপত্তি মানে কি, আসলে আধান সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার কিনা, আধান বলতে কি বোঝায়, এটাই আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে তুমি দেখো, যে জিনিসটি তোমাদের জানতে হবে সেটি হলো যে আধান সম্পর্কে তোমাকে প্রথমে ধারণা দেব যে আধান বলতে কি বোঝায়। তাহলে আধানের ধারণাটা তুমি সবাই প্রথমে আধানের ধারণাটা তোমাদের নিতে হবে। আধান বলতে কি বোঝায় সেটা আমরা উত্তরটা করব। দেখো, প্রথমে তোমরা অনেকেই জানো যে পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলো তো। পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হলো পরমাণু। তো পরমাণু যে পদার্থের ক্ষুদ্রতম কণা, এই পরমাণুর কেন্দ্রে থাকে কি, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর থাকে কি, নিউট্রন, প্রোটন, এবং বাইরের কক্ষপথে থাকে কি বলো তো, ইলেকট্রন। এভাবে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমন্বয়ে গঠিত। আর এই পরমাণুর কেন্দ্রে যে কণিকাটি থাকে, পরমাণুর কেন্দ্রে যে অবস্থানটা, ওটাকে বলবো আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর যে কণিকাগুলো থাকে তাদেরকে বলা হয় কি, নিউট্রন এবং প্রোটন। আর বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াস চতুর্দিকে বৃত্তাকার পথে ঘুরছে। এই যে ইলেকট্রন, যে কণাটার কথা বললাম, ইলেকট্রন ঘুরছে। এই যে প্রোটন, এই যে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে কণিকা, এই কণিকাগুলোকে বলা হয় কি জানো, এই কণিকাগুলোকে বলা হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণিকাগুলোকে মূলত বলা হয় কি, এই কণিকাগুলোকে বলা হয় মৌলিক কণিকা। তাহলে তুমি বুঝতেই পেরেছো যে এই কণিকাগুলোকে বলা হয় কি, মৌলিক কণিকা। তাহলে প্রশ্ন যে মৌলিক কণিকা কি, মৌলিক কণিকা হলো যে সমস্ত কণিকাগুলোকে ভাঙলে নতুন কোনো কণিকা পাওয়া যায় না, তাকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকা বুঝতে পেরেছো? মৌলিক কণিকা হলো সেই সমস্ত কণিকা যাদেরকে ভাঙলে নতুন কোনো কণিকা পাওয়া যায় না। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল, মৌলিক কণিকা।
এদের কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। তাহলে আমরা প্রশ্নটা মানে আধান সংখ্যাটা বলবো এইভাবে যে মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে, মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। তাহলে তুমি বুঝতে পেরেছো, তাহলে আধানের সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছো। আধান বলতে কি বোঝায়? সেটা হলো যে মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলা হয়। তাহলে সবাই বুঝতে পেরেছো যে আধান কি? তাহলে উত্তরটা লিখবা যে মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। ঠিক আছে? তাহলে আধান সম্পর্কে তোমার ধারণাটা হলো যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত কণিকাগুলোর যে ধর্ম, ক্যারেক্টার, একেই আমরা নাম দেব কি? আধান। মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। এখন এদের ধর্মটা কি? ধর্মটা হলো এইরকম যে মনে করে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো কিন্তু প্রোটন থাকে। ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান সংখ্যক থাকে। ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান সংখ্যক থাকলে তখন কিন্তু এই পরমাণুটি কোনো বিশেষ বৈশিষ্ট্য এর মধ্যে পরিলক্ষিত হয় না। কিন্তু যখনই একটা পরমাণুতে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা কম বা বেশি হয় তখন কিন্তু তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য দেখা যায়। কেমন বৈশিষ্ট্য? মনে করো একটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কম, প্রোটনের সংখ্যা বেশি, অথবা ইলেকট্রন সংখ্যা বেশি, প্রোটনের সংখ্যা কম, তখন কিন্তু সে স্বাভাবিক আচরণ করে না। তখন তার ধর্মটা কেমন হয়? ধর্মটা কেমন হয়? এরকম যদি হয় যে একটা পদার্থের একটা পরমাণুগুলোকে আমরা ইলেকট্রন সংখ্যা বাড়ালাম, প্রোটন সংখ্যা কমালাম। আর একটা পদার্থের পরমাণুর ভিতরে ইলেকট্রন সংখ্যা বাড়ালাম, প্রোটন সংখ্যা কমালাম। তাহলে দুটো ভিন্ন পদার্থের পরমাণু যখন পাশাপাশি অবস্থান করবে তখন কিন্তু তারা একে অপরকে কী করবে? আকর্ষণ করবে। অথবা আমরা এভাবেও বোঝাতে পারি, সেটা কি? যে একটা পরমাণুর ভিতরে যদি ইলেকট্রনের সংখ্যা কমে যায়, প্রোটন সংখ্যা বেড়ে যায়, অথবা ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, প্রোটন সংখ্যা কমে যায়, তখন তার কাছে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণিকা বা কণা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু থাকে, তখনগুলো সে ওগুলোকে কী করে জানো? ওগুলোকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য কিন্তু দেখা গিয়েছে। কেন দেখা গিয়েছে? যে ওই পরমাণুর ভিতরে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা কম বা বেশি হয়েছে। যদি ইলেকট্রন বা প্রোটন সংখ্যা কম বেশি না হতো তাহলে কিন্তু ওই পরমাণু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা বস্তুকে সে কিন্তু আকর্ষণ করতো না। তাহলে তাদের ভিতরে ওই পরমাণুর ভিতরে এমন একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রন বা ওই পরমাণু তার নিকটবর্তী ছোট ছোট হালকা বস্তুকে তখন সে কী করছে? আকর্ষণ করছে বা টেনে নিচ্ছে। তাহলে এই বিশেষ বৈশিষ্ট্যটাকেই তখন আমরা নামকরণ করি কি বলো তো? এই বিশেষ বৈশিষ্ট্যটাকে বলি তখন আমরা আধান। তাহলে এখানে একটা বস্তুকে আরেকটা কথাও তোমাদের শিখতে হবে যে একটা বস্তুকে আধানগ্রস্ত করতে সবথেকে মুখ্য ভূমিকা কার জানো তো? একটা বস্তুকে আধানগ্রস্ত করতে সবথেকে মুখ্য ভূমিকা পালন করা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের ভূমিকাটা কিন্তু সবথেকে বেশি। যে একটা বস্তুকে আধানগ্রস্ত করব বা একটা বস্তুতে আধানের ধর্ম পরিলক্ষিত হয় বা আধান আছে কি না বা আধানের পরিমাণ কী, আধান কোন আধানগ্রস্ত, সেটা কিন্তু ফুললি নির্ভর করে কিসের উপর? ইলেকট্রনের উপর। তাহলে এই যে আমরা যে কথাগুলো বললাম যে একটা বস্তু আধানগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না বা আধানের অস্তিত্ব তার ভিতর আছে কি আছে না, সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? ওই বস্তুর কাছে যদি ছোট ছোট হালকা বস্তু আমরা রাখার পরে যদি ওই বস্তু ওই হালকা বস্তুকে কি করে? আকর্ষণ করে, তাহলে বলবো যে ওই বস্তুর ভিতর আধানের অস্তিত্ব আছে। যেমন তোমাদের বইয়ের ভিতর দেখবা আধান বা চার্জের ধর্ম আছে। সেখানে একটা কথা দেখবা, বইয়ে দুটো চিত্র দেওয়া আছে। চিত্র নাম্বার 10.2 চার্জের ধর্ম এখানে বলা আছে, চার্জের ধর্ম ব্যাখ্যা করা হয়েছে। সেখানে একটা কথা দেখো, একটা চিরুনি একটা চিত্রের চিরুনি একটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে একটা চিরুনিকে যদি আমরা চুলের সাথে আঁচড় দিই তখন চিরুনি চুলের সাথে আঁচড়ালে চিরুনি এবং চুলের মধ্যে একটা ঘর্ষণ হয়। ঘর্ষণ হলে কি হচ্ছে? সেখানে একটা আধানের উৎপত্তি হচ্ছে। ফলে চিরুনিটা আধানগ্রস্ত হওয়ার কারণে ওই চিরুনির কাছে যদি আমরা ছোট ছোট চুলের সাথে আঁচড়ানোর পরে চিরুনিটাকে যদি আমরা কোথাও রেখে দিই, তার পাশে যদি ছোট ছোট হালকা বস্তু থাকে, তাহলে চিরুনি ওই ছোট ছোট হালকা বস্তুকে কী করে জানো তো? চিরুনি ছোট ছোট হালকা বস্তুকে টানে বা আকর্ষণ করে। তাহলে চিরুনির ভিতর বিশেষ একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে সে কিন্তু ওই ছোট ছোট হালকা বস্তুকে টানছে। কী ধর্ম সেটা? সেটাই কিন্তু মূলত কি? আধান। এই আধান আছে বিধায়ী চিরুনিটা ওই ছোট ছোট হালকা বস্তুকে
আকর্ষণ করছে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা আরেকটু আলোচনা করি, সেটা হলো চার্জের, তোমাদের বই আছে দেখবা আধান বা চার্জের ধর্মটা কি, এটাই একটু আলোচনা করি। আর আধানকে আবার কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এটাও একটু লিখে নাও, শিখে নাও সবাই। আধান কয় প্রকার? তাহলে উত্তরটা লিখবা আধান 2 প্রকার। আধানকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে লিখবা আধান কয় প্রকার? আধান 2 প্রকার। একটাকে লিখবা, একবারে লেখো, সবাই খাতায় লিখে নাও। সেটা হলো আধান হচ্ছে, প্রথমে আমরা বলবো ধনাত্মক আধান। 1 নম্বরে লেখো ধনাত্মক আধান। আর 2 নম্বরে লিখবা ঋণাত্মক আধান। এটা হচ্ছে আধানের প্রকারভেদ, ঋণাত্মক আধান। তাহলে আধানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটা লিখবা আধানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ধনাত্মক আধান, আর একটাকে বলবা ঋণাত্মক আধান। আচ্ছা, এখন আমরা যে জিনিসটি আলোচনা করব, যে এই যে তোমার বইয়ে আছে দেখো আধান বা চার্জের ধর্মটা কি? ধর্মটা হলো যে দুটো ধনাত্মক আধান যদি পাশাপাশি রাখো, মনে করো একটা পজিটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ একটা নেগেটিভ, তাহলে এটা কিন্তু সমধর্মী আধান। পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, সমধর্মী আধান কিন্তু পরস্পরকে কি করবে বলো তো? বিকর্ষণ করে। আর বিপরীতধর্মী আধান যদি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, একটা বিপরীতধর্মী আধান, মনে করো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ নেগেটিভ এটা কিন্তু আকর্ষণ করে। তাহলে একটা পজিটিভ নেগেটিভ যখন আকর্ষণ করে, তাদের মধ্যে যে তাদেরকে তখন আমরা বলি কি, এই সমধর্মী আধান বিকর্ষণ, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে আমরা এভাবে বোঝাতে পারি যে আধানের যে ধর্ম, সেটা হলো সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তোমাদের বইও কিন্তু একটা ওই যে পরীক্ষাটা আছে দেখবো, ওখানে বলা আছে, মনে করো আমরা একটা চিরুনিকে মাথায় আঁচড় দিয়ে, একটা চিরুনিকে তুমি প্লাস্টিকের চিরুনিকে যখন একটা সুতা দিয়ে বেঁধে, মানে মাথায় আঁচড় দিয়ে সুতা দিয়ে বেঁধে কোথাও ঝুলে দিলাম। আবার আরেকটা চিরুনিকে দেখবা তুমি মাথায় আঁচড় দিয়ে ঝুলে দাও, তাহলে একটা চিরুনিতে যখন মাথায় আঁচড় দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেখানে একটা আধানের উৎপত্তি হচ্ছে। ফলে দুটি চিরুনি যখন পাশাপাশি থাকছে, তখন কিন্তু দুটোর ভিতরে একই আধান উৎপন্ন হচ্ছে। ফলে দুটো চিরুনি পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে সমধর্মী আধান পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আর একটা পরীক্ষা দেখো, চার্জের ধর্ম প্রদর্শন। তোমাদের বইয়ে একটা এক্সাম্পল বা আর একটা চিত্র দেওয়া আছে, সেখানে লেখা আছে কাজ চার্জের ধর্মের প্রদর্শন। কি কাজ আছে? দুটি বেলুন, সুতা, উলের কাপড় অথবা গায়ের সোয়েটার, এটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে। দুটি বেলুনের কথা বলা আছে, তারপরে সুতা কথা বলা আছে, উলের কাপড় এবং গায়ের সোয়েটার। এই কয়েকটা উপকরণ নিয়ে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হলো চার্জের ধর্ম চার্জের ধর্মটা কি, এখানে সেটাই বোঝানো হয়েছে। চার্জের ধর্মের কথা বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে? দুটি বেলুন, মনে করো একটা বেলুনকে প্রথমে তুমি ফু দিয়ে হাওয়া করে ফোলালে, তারপরে বেলুনের মুখটা বেঁধে দাও। এরপর বেলুনটাকে তুমি কি করবে? গায়ের সোয়েটার, মানে উলের সোয়েটার হতে হবে, এটা উলের কাপড়, মানে যেটাকে আমরা বলি তোমার ওই যে তুলা থেকে তৈরি আর কি, উল জাতীয় কাপড়। এখন এই উলের কাপড়টা বা মানে সোয়েটারটা গায়ে আছে। এরপরে কি করলাম? আমরা সুতায় বা একটা বেলুনকে ফু দিয়ে মানে ওটাকে ফুলে সুতায় বেঁধে নিলাম। এরপর বেলুনটাকে গায়ের সোয়েটারের সাথে আমরা কি করব? আঁচড় করব, গায়ের সোয়েটারের সাথে মানে ঘর্ষণ করব। ফলে কি হবে? সোয়েটার একটা মানে বস্তু, আবার এখানে তুমি দেখবে বেলুন একটা বস্তু, তাহলে দুটো ভিন্ন বস্তু কিন্তু। ফলে কি করছে? ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ করলে কি হচ্ছে? বেলুনে একটা আধান উৎপন্ন হবে, সোয়েটারে একটা আধান উৎপন্ন হবে। ফলে কি হচ্ছে? তাহলে বেলুনে একটা নির্দিষ্ট আধান উৎপন্ন হবে, সোয়েটারে কিন্তু একটা নির্দিষ্ট আধান উৎপন্ন হবে। এরপরে কি করলা? বেলুনটাকে ওই সোয়েটারের সাথে ঘর্ষণ করার পরে বেলুনটাকে এক জায়গায় রেখে দাও। ফিরে আবার আরেকটা বেলুন, যেটাকে ফুলিয়ে তারপরে সুতায় বেঁধে আবার আমরা সোয়েটারের সাথে স্পর্শ করলাম, ঘষলাম। ফলে কি হচ্ছে? দুটো বেলুন পরস্পরকে সোয়েটারের সাথে ঘষে বেলুনে কিন্তু একই ধরনের চার্জ উৎপন্ন হবে। পাশাপাশি রেখে দাও, তাহলে কি হচ্ছে? ওই বেলুন দুটো পরস্পর একই ধরনের চার্জ উৎপন্ন হয়, এরা পরস্পরকে কি করছে বলো? বিকর্ষণ করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটি বেলুন যদি আমরা সোয়েটারের সাথে ঘর্ষণ করে একই জায়গায় রেখে দিই, তাহলে বেলুন দুটিতে একই ধরনের চার্জ উৎপন্ন হয়, এরা পরস্পরকে কি করে?
বিকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এভাবে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হলো যে তোমার সমধর্মী আধান পরস্পরকে কী করছে, বিকর্ষণ করছে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করছে। সবাই বুঝতেই পেরেছ? তাহলে আমাদের যে জিনিসটা আলোচনা করলাম পার্ট 1 ও 2, সেটা হলো আধান কি, আধানের উৎপত্তি কিভাবে হলো, বা আধান সম্পর্কে তোমার ধারণাটা কি হলো। তারপরে আমরা আধান কয় প্রকার সেটা শিখলাম। তারপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো যে আধানের ধর্মটা কি, ধর্মটাও আমরা কিন্তু আলোচনা করলাম। সবাই বুঝতে পেরেছো? আধানের ধর্মটাও আমরা পেলাম। আচ্ছা, এরপরে যে জিনিসটি আমরা পাবো সেটি হলো তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের বইয়ে দেখবা পার্ট 3 আছে, 3 লেখা আছে চার্জের অস্তিত্ব। চার্জের অস্তিত্ব বলে একটা কথা বলা আছে। চার্জের অস্তিত্ব কি, চার্জের অস্তিত্ব মানে বলতে কি বোঝানো হয়েছে, চার্জের অস্তিত্ব কি, সেটাই আমরা আলোচনা করব পার্ট 3। বইটা সবাই খেয়াল করো, বইটার দিকে তাকাও, খাতায় লেখো সবাই। সেটা হলো পার্ট 3-এ যেটা বলা আছে, পার্ট 3-এ তোমাদের যে টপিক্সটা লেখা আছে সেটা হলো পার্ট 3-এর টপিক্সটা হলো চার্জের উৎপত্তি। সেটা হলো চার্জের উৎপত্তি। পার্ট 3-এ লেখা আছে চার্জের উৎপত্তি। আচ্ছা, চার্জের উৎপত্তি বলতে কি বোঝানো আছে দেখো। চার্জের উৎপত্তি জিনিসটা কি, সেটা হলো চার্জ যে আসে সেটাকে আমরা কি করে বুঝবো। ওই যে একটু আগে তোমাদের একটা কথা বলেছিলাম, একটা ধারণা দিয়েছিলাম, সেটা হলো কি, যে একটা চিরুনিকে তুমি মাথায় আঁচড় করো, চিরুনি দিয়ে মাথায় আঁচড় করলাম, চিরুনিটার সাথে মাথায় যখন আঁচড় করো চুলের সাথে, তখন এখানে একটা ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ ফলে চিরুনিতে কিন্তু একটা আধান উৎপন্ন হচ্ছে। এখন আধান উৎপন্ন হচ্ছে কি না সেটা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় হলো ওই চিরুনিটিকে মাথায় আঁচড় করে যখন আমরা একটা জায়গায় রেখে দেব, তখন ওই চিরুনির কাছে যদি ছোট ছোট হালকা বস্তু রেখে দিই, চিরুনির কাছে ছোট ছোট কাগজের টুকরো রেখে দিই, তাহলে কি হচ্ছে, ওই চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তাহলে এখন প্রশ্ন, যে চিরুনিকে মাথায় চুলের সাথে আঁচড় করার পরে যখন ছোট ছোট কাগজের টুকরো পাশে রাখা আছে সেটিকে আকর্ষণ করছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আকর্ষণ করার কারণ হলো চিরুনিতে কিন্তু একটা আধান উৎপন্ন হয়েছে। যদি চিরুনিতে আধান উৎপন্ন না হতো তাহলে কিন্তু দেখা যেত ওই চিরুনি ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতো না। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে আধানের অস্তিত্ব আমরা টের পাবো, আধানের অস্তিত্ব আছে কি না সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমাদের বইয়ে দেখো এখানে লেখা আছে, তোমরা একটি এখানে যে কথাগুলো বইয়ের ভিতর দেওয়া আছে একটু পড়ে নিলেও পারবা। দেখো, প্রয়োজনীয় উপকরণ একটি প্লাস্টিকের চিরুনি ও খবরের কাগজের টুকরো। আচ্ছা, এখানে একটি খবরের কাগজকে খণ্ড খণ্ড করে কেটে নিতে হবে, টুকরো করো। এরপর কাগজের টুকরোগুলোকে টেবিলের উপর ছড়িয়ে দাও। দেখবে এখন বলতে পারবে এটি প্লাস্টিকের চিরুনিকে খবরের কাগজের টুকরোগুলোর কাছে আনলে কি ঘটবে। এবার চিরুনি দেখবা তোমার পশম বা উলের কাপড়ে, এমনকি তোমার শুকনা চুলেও কিন্তু ঘষে দেখতে পারো। সে দিয়ে ঘষার পরে দেখবে যে ওই চিরুনিকে যখন শুকনা কাগজের টুকরোর কাছে এনেছি, তখন কাগজের টুকরো কিন্তু তোমার ওই ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে চিরুনিটা। আর যদি চিরুনিটাকে আমরা চুলের সাথে বা প্লাস্টিক তোমার এই কোনো কাপড় বা উলের কাপড় দিয়ে আমরা যদি না ঘষি, তাহলে কিন্তু সেখানে কোনো আধান উৎপন্ন হবে না। ফলে আধান উৎপন্ন না হলে ওই চিরুনিও কিন্তু ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারবে না। সবাই বুঝতে পেরেছ? এভাবে আমরা দেখাতে পারি যে আধান আসে বিধায়ী, চিরুনিতে আধান উৎপন্ন হয় বিধায়ী বা হয়েছে বিধায়ী, সেই অর্থে চিরুনি ছোট ছোট কাগজের টুকরোকে কী করেছে, ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করেছে। তাহলে এটাও আমরা অনুভব করতে পারি চার্জ আছে বা চার্জের অস্তিত্ব আছে। তাহলে এভাবে চার্জ কি, চার্জের অস্তিত্ব আমরা আলোচনা করলাম। এটা হলো পার্ট 3। পার্ট 3 তোমাদের এই কথাগুলো বলা আছে, বইটা দেখবা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটি হলো পার্ট 4। সবাই একটু লিখে নাও, খাতায় লেখো সবাই, আমার কথাগুলো ভালো করে শোনো। পার্ট 4। পার্ট 4-এ তোমাদের যে জিনিসটা টপিক্সটা দেওয়া আছে সেটা হলো দেখো, পার্ট 4-এ বলা আছে পরিবাহী। সবাই একটু ভালো করে খেয়াল করো, পরিবাহী, তারপর আছে অপরিবাহী, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী।
পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। এটা হলো তোমাদের পার্ট 4-এ এই টপিক্সটা আলোচনা করা আছে, বলা আছে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। ভালো করে একটু সবাই খেয়াল করো যে আমরা যে জিনিসটি জানি সেটি হলো যে কঠিন পদার্থকে সাধারণত আমরা 3টি ভাগে ভাগ করি। কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থকে 3টা তার পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে, এটা বলতে পারবা যে কঠিন পদার্থকে তার পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা যায়, বলবা 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে বলবা পরিবাহী, 2 নম্বরে বলবা অর্ধপরিবাহী, 3 নম্বরে বলবা কুপরিবাহী বা অন্তরক বা অপরিবাহীও বলতে পারো। তাহলে প্রথমে যে জিনিসটি আমরা বলবো সেটি হলো যে পরিবাহী কাকে বলে। পরিবাহী বলতে কি বোঝায়? পরিবাহী হলো যে আমরা যে কথাটা বলবো, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ সহজে বা অনায়াসে চলাচল করতে পারে তাকে আমরা বলবো কি? পরিবাহী। যেমন তোমার তার, যেরকম তামার তার, লোহার তার, ঠিক আছে? তাহলে এই ধরনের পদার্থের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ সহজে বা অনায়াসে চলাচল করতে পারে। তাহলে এই যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদেরকে তোমরা বলবে কি বলো তো? পরিবাহী। পরিবাহী সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার? পরিবাহী বলতে কি বোঝায়? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ সহজে চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে। তাহলে পার্ট 4-এ তোমাদের বলা আছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তাহলে পরিবাহী সংজ্ঞাটা ক্লিয়ার? পরিবাহী বলতে কি বোঝায় তাহলে এই কথাগুলো বলবে পরিবাহীর উদাহরণ হিসেবে বলবে তামা, লোহা, এইগুলোকে বলবে আমরা, এইগুলোর নাম দেবো প্রভৃতি, এই জিনিসগুলোকে বলবে পরিবাহী। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় কি বলো? পরিবাহী। যেমন তামা, লোহা প্রভৃতি। তারপরে সবাই লিখে নাও, সেটি হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সংজ্ঞাটা সবাই লিখে নাও খাতায়। অর্ধপরিবাহী বলতে কি বোঝায়? আরেকটা জিনিসও তোমাদের জানতে হয়, পরিবাহী এটা ইংলিশটাও একটু জেনে নাও, সেটাও লিখে দিচ্ছি। ইংলিশটা হলো, এটা পরিবাহীর ইংলিশটাকে বলা হয় কন্ডাক্টর। পরিবাহীর ইংলিশ হলো কন্ডাক্টর। অর্ধপরিবাহী, এটার ইংলিশে আমরা নাম দেব সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের বাংলা হলো অর্ধপরিবাহী। তাহলে উত্তরটা হলো অর্ধপরিবাহী বলতে কি বোঝায়? তাহলে উত্তরটা এইভাবে লিখবা, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ আংশিক মাত্রা অর্থাৎ পূর্ণ মাত্রায় প্রবাহিত হতে পারে না। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ আংশিক বা পূর্ণমাত্রায় প্রবাহিত হয়, আংশিক বা অর্ধমাত্রায় প্রবাহিত হয়, মানে পূর্ণমাত্রায় প্রবাহিত হতে পারে না, তাকে বলবা অর্ধপরিবাহী। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ পূর্ণমাত্রায় প্রবাহিত হতে পারে না অর্থাৎ আংশিক মাত্রায় প্রবাহিত হয় তাকে বলা হয় অর্ধপরিবাহী। তাহলে সবাই ক্লিয়ার? অর্ধপরিবাহী সম্পর্কে তোমার ধারণাটা হলো যার মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ পূর্ণমাত্রায় প্রবাহিত হতে পারে না। যেমন এদের উদাহরণগুলো লিখে নাও। অর্ধপরিবাহী পদার্থ কাদের বলা হয়? যেমন জার্মেনিয়াম, এটা একটা অর্ধপরিবাহী। তারপরে কাদের বলবো? জার্মেনিয়াম, সিলিকন, তোমরা সবাই লিখে নাও। জার্মেনিয়াম, সিলিকন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এইগুলোকে আমরা নাম দেব কি বলো তো? এইগুলোকে বলবো আমরা অর্ধপরিবাহী পদার্থ। জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, এইগুলোকে আমরা নাম দেব অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পূর্ণমাত্রায় প্রবাহিত হতে পারে না। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের শিখতে হবে, সেটা হলো অপরিবাহী। খাতায় সবাই লিখে নাও, অপরিবাহী বা এটাকে বলবা কি? অপরিবাহী বা কুপরিবাহী। অপরিবাহী বা কুপরিবাহী বা আরেকটা নাম কি বলো তো? এটাকে বলবা অন্তরক। অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক। এটা ইংলিশটা কি জানো তো? এটা ইংলিশে বলা হয় ইনসুলেটর। এটাকে বলবো আমরা ইনসুলেটর। অপরিবাহী, কুপরিবাহী বা অন্তরক। তাহলে এটা উত্তরটা কি লিখবা? বলবা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ মোটেই প্রবাহিত হতে পারে না, বিদ্যুৎ বা তড়িৎ মোটেই যেতে পারে না, তাদেরকে আমরা নাম দেবো কি? অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক। সবাই বুঝতে পেরেছ? তাহলে অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক বলতে কি বোঝায়? তাহলে উত্তরটা লিখবা,
যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ মোটেই প্রবাহিত হতে পারে না, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ মোটেই প্রবাহিত হতে পারে না তাকে আমরা নাম দেবো কি? অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক। যেমন শুকনো কাঠ এটাকে তুমি অপরিবাহী বা কুপরিবাহী বলবে, শুকনো কাঠ। তারপর হচ্ছে কাঁচ, তারপরে কি বলো তো? কাগজ। এই যে শুকনো কাঠ, কাঁচ, কাগজ, ঠিক আছে, এইগুলোকে আমরা নাম দেব, এই ধরনের পদার্থকে নাম দেব আমরা কি? এই ধরনের পদার্থের নাম হলো অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক। অপরিবাহী এই সমস্ত পদার্থকে বলা হয় অপরিবাহী, যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ মোটেই প্রবাহিত হতে পারে না, তাদেরকে অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক বলা হয়। সবাই বুঝতে পেরেছো আমি যে আলোচনাটা করলাম? সবাই ভালো করে খাতায় লিখবে, পড়বে, তাহলে দেখবে আমাদের এই যে টপিকস আমরা পার্ট 4 পর্যন্ত আলোচনা করলাম, এই অংশে আমাদের মোট পার্ট আছে 13টা। তাহলে পার্ট 12-13 পর্যন্ত আছে। তাহলে আমরা আরেকটা ক্লাস যখন করব তখন কিন্তু পুরো অধ্যায়টা আমাদের শেষ হবে। দেখো সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যে আলোচনাটি করলাম সেটি হলো কি? চার্জ কি বা আধান কি, উৎপত্তি কিভাবে হয়, এদের ধর্ম কি, এদের বৈশিষ্ট্য কি, তারপরে আধানের প্রকারভেদ, কয় প্রকার আধান সেটা আলোচনা করলাম। তারপরে আমরা দেখালাম যে আধানের যে ধর্ম, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তারপরে আমরা আধানের অস্তিত্ব দেখালাম, যে আধান যে সত্যিকার অর্থে আধানের অস্তিত্ব আছে কি আছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি, সেটা একটা পরীক্ষা আমরা দেখালাম। এরপরে সর্বশেষ আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো যে এই যে পদার্থের পরিবাহী ধর্ম, অর্থাৎ একটা পদার্থের কতগুলো ধর্ম দেখা যাচ্ছে। কোনো পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পূর্ণমাত্রায় প্রবাহিত হয়, কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ আংশিক মাত্রায় প্রবাহিত হয়, কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ মোটেই প্রবাহিত হতে পারে না। তাহলে এদের উপর ভিত্তি করে যারা পূর্ণমাত্রায়, যে সকল পদার্থের মধ্য দিয়ে পূর্ণমাত্রায় তড়িৎ যায় তাদেরকে বলা হয় পরিবাহী, আর যার মধ্য দিয়ে বিদ্যুৎ আংশিক মাত্রায় প্রবাহিত হয় তাকে বলবো আমরা অর্ধপরিবাহী, আর যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ মোটেই প্রবাহিত হতে পারে না তাকে বলবো আমরা অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? তাহলে তো সবাই ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করবে, লেখাপড়া করবে। তাহলে আজকে আমরা যে জিনিসটি পড়ালাম এটা হলো অধ্যায় 10 বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো আলোচনা করব এবং আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমি রাখছি।